তো টপার্স বাংলায় তোমাদের স্বাগত। আজকে আমরা অ্যানিমেল কিংডমের শেষ ক্লাসটা করব। বুঝতে পারছি বোরিং ক্লাস, দেখতে ভালো লাগছে না, কিন্তু বোরিং হলেও পড়তে হবে। তো পরের চ্যাপ্টারটায় আমরা ইন্টারেস্টিং চ্যাপ্টার পড়া শুরু করব। তো আজকে হচ্ছে আমরা অ্যানিমেল কিংডমের শেষ ক্লাস, যেটা হচ্ছে কন্ডিক্টি অস্থিতি, সেগুলো হচ্ছে পড়াবো। ঠিক আছে? তো দেখ এদিকে, তো আমরা বলেছিলাম যে আমি লাস্ট যেটা আটকে গিয়েছিলাম ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা মেনলি চোয়াল ছিল। তো সেই ন্যাথোস্টোমাটার যে ভাগগুলো ছিল, কন্ডিকথিস, অস্টিকথিস, তারপরে আছে উভচর, সরীসৃপ, পক্ষী আর স্তন্যপায়ী। তো আজকে আমরা এটা পড়ে এই চ্যাপ্টারটা শেষ করছি। তো প্রথমে আসতেছি আমাদের কন্ডিকথিস আর অস্ট্রিকথিস। তো কন্ডিকথিস মানে, তো আসি তাহলে কন্ডিশনের মেন যদি হয়, এরা হচ্ছে সবাই সামুদ্রিক। সব থেকে মনে রাখবি, এরা হচ্ছে সবাই সামুদ্রিক। মানে এমন কোনো কন্ডিকথিস নেই যে স্বাদু জলে বাস করে, এরা সবাই সমুদ্রে বাস করে। আর অপরদিকে অস্ট্রিকথিস, যেটা আমরা পার্থক্য করে বুঝাচ্ছি যাতে বুঝতে পারিস তোরা, ঠিক আছে? আর অস্ট্রিকথিস যেটা, সেটা স্বাদু জলেও থাকে। তো এরা হচ্ছে স্বাদু ও সামুদ্রিক জলে বাস করে। তো ফার্স্ট আমরা ক্যারেক্টার ধরে ফেললাম। সেকেন্ড, তো অন্তঃকঙ্কাল মানে ভেতরের যে অস্থিগুলো আছে, অস্থি নয়, ভেতরে যেটা থাকে তার অন্তঃকঙ্কাল বলছি। কন্ডিকথিসের ক্ষেত্রে তরুণাস্থি বৈশিষ্ট্য হয়ে থাকে, বাট অস্টিকথিসের ক্ষেত্রে সেটা অস্থি। এটা হচ্ছে এদের মেন 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 বৈশিষ্ট্য। যারা কন্ডিকথিস হয় ওরা সবসময় ভেতর যে অস্থিটা থাকে তরুণাস্থি হয়ে থাকে, অস্থি না, ভেতর যেমন কঙ্কালটা, আর এদের ক্ষেত্রে হয় অস্থি। আর আঁশ ক্ষেত্রে নেক্সট অন্তঃকঙ্কাল আসলাম। তো এবার বাইরে আসি, যেটা আমরা বহিঃ কঙ্কাল বলি। তো এদের ক্ষেত্রে যে আঁশটা থাকে সেটা হচ্ছে আণুবীক্ষণিক প্ল্যাকয়েড আঁশ থাকে। আর যেহেতু অস্ট্রিকথিস স্বাদু সামুদ্রিক জলে থাকে, এদের প্রচুর ভ্যারাইটি থাকে। তো এদের কারো কারো সাইক্লয়েড আঁশ থাকে, কারো কারো টিনয়েড আঁশ থাকে, ইভেন কারো কারো হচ্ছে গ্যানয়েড আঁশ থাকে। ঠিক আছে? তো আঁশও বোঝা গেল। নেক্সট, আঁশ মেনলি থাকে কেন? মেনলি এরা জলে থাকে। তো জলের বাধা অতিক্রম করে চলার জন্য, যাতে না দেহের ঘর্ষণের হাত থেকে রক্ষা করে, সেই জন্য এদের হচ্ছে আঁশটা থাকে। তাহলে আঁশের কাজ হচ্ছে কি? জলের ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। তো পাখনার ক্ষেত্রে আসি। তো এদের পাখনার ক্ষেত্রে আসছি, দেখ ছবিটা ভালো করে দেখ, এটা সার্কের ছবি গেছি আমি। এইটা হচ্ছে এদের ফার্স্ট, প্রথম পৃষ্ঠ পাখনা, আর এটা হচ্ছে এদের সেকেন্ড পৃষ্ঠ পাখনা। ওকে? আর এই যে এইটা হচ্ছে এদের বক্ষ পাখনা, এটা হচ্ছে শ্রোণী পাখনা, এটা হচ্ছে পায়ু পাখনা, আর এটা হচ্ছে পুচ্ছ পাখনা। ঠিক অস্ট্রিকথিসের আয়। তো অস্ট্রিকথিসের এটা হচ্ছে পৃষ্ঠ পাখনা, এটা হচ্ছে ওদের পুচ্ছ পাখনা। ওকে? হাতে লিখে বুঝতে পারছিস সবাই? আচ্ছা, এটা হচ্ছে এদের বক্ষ পাখনা, এটা হচ্ছে শ্রোণী পাখনা, আর এটা হচ্ছে পায়ু পাখনা। তো তফাৎটা বুঝতে পারছিস? তো মেইন যেটা আসি, পুচ্ছ পাখনায় আসি। এদের পুচ্ছ পাখনা হচ্ছে হেটারোসার্কাল, তার দুটো অসমান হয়। আর অস্ট্রিকথিসের ক্ষেত্রে আসি, এদের লেজটা হোমোসার্কাল প্রকৃতির। আবার লাং ফিশ, যেটা আমরা পরে পড়ব, লাং ফিশ জিনিসটা কি কি মানে এটা, এদের হচ্ছে লেজটা হচ্ছে ডাইফিসার্কাল। হোমোসেরকাল মানে কি দুটো পার্ট সমান হয়ে থাকে, এই দুটো পার্ট সমান, বাট এর দেখ দুটো এন্ড অসমান হয়ে থাকে। এর দেখ দুটো পৃষ্ঠ পাখনা আছে, বাট এর ক্ষেত্রে দেখ একটা পৃষ্ঠ পাখনা আছে, বাকি তো ঠিকই আছে। সব থেকে ইম্পর্টেন্ট জানিস, এই শনি পাখনার শেষে একটা এদের সঙ্গম অঙ্গ থাকে, যার নাম হচ্ছে ক্লাস্পার।
যেটা হচ্ছে পুরুষের থাকে, স্ত্রীর ক্ষেত্রে ওটা কিন্তু থাকে না। থিসের ক্ষেত্রে কি জানলাম যে শনি পাগনার কাছে একটা জননাঙ্গ থাকে, সেই জননাঙ্গটার নাম হচ্ছে ক্লাস্পার, যেটা শুধু পুরুষের থাকে, স্ত্রীর থাকে না। তার মানে কন্ডিকথিসের একটা এক্সট্রা বৈশিষ্ট্য পেলাম, এরা এক লিঙ্গর প্রাণী তো জানি আমরা, মানে পুরুষ আলাদা স্ত্রী আলাদা, আর হচ্ছে এদেরকে যৌন দ্বিরূপতা দেখা যায়, মানে কি পুরুষ কোনটা স্ত্রী কোনটা সেটা আমরা বুঝতে পারছি। যদি আমরা অস্টিকথিসের ক্ষেত্রে আসি তো ওর একটু অন্য হবে, সেটা আমরা পরে একটু বলছি আমরা। আর কি বলেছে নেক্সট, তাহলে পুচ্ছ পাগনা হয়ে গেল। মুখছিদ্র এর দেখ দেহের অঙ্ক দেশে অবস্থান, এর মুখছিদ্র দেহের অঙ্ক দেশে অবস্থান করছে, বাট এর দেখ পুরো সম্মুখ ভাগে অবস্থান করছে। শ্বাসঙ্গ আসি, এদের 1 2 3 4 5 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে, ঠিক আছে, বাট এদের হচ্ছে মেইনলি ফুলকায় কানকো দ্বারা আবৃত নেই, তার মানে এদের ক্ষেত্রে কানকো থাকে না। এবার এদের কানকো ঘিরে রাখে, মানে এদের কানকো কি করে, 4 জোড়া ফুলকা থাকে যা কানকো দ্বারা আবৃত। ওকে, নেক্সট আসি, তাহলে আমরা কি বললাম, শ্বাসঙ্গ এদের কানকো থাকে না, 5 থেকে 7 জোড়া, এই পাশে 5 জোড়া ও পাশে 5 জোড়া ফুলকা ছিদ্র থাকতেছে, এদের 4 জোড়া ফুলকা ছিদ্র থাকে যে কানকো এদের কভার দেয়। এদের পটকা থাকে না, যারা হচ্ছে কন্ডিকথিস হয়, বাট এদের পটকা থাকে। এই পটকা থাকে না বলে এরা হচ্ছে সারা জীবন ধরে, খুব ইম্পর্টেন্ট, সারা জীবন ধরে সাঁতার কাটে, এটা খুব ইম্পর্টেন্ট। যদি এরা সাঁতার কাটা বন্ধ হয়ে যায় জলে ডুবে যাবে। আরে জলের প্রাণী জলে কেন ডুববে? তোমরা সাবমেরিনের কথা শুনেছো, সাবমেরিন সবসময় একটা নির্দিষ্ট গভীরতা যেতে পারে, কেন যত জলের গভীরে যাব তত প্রেসার বাড়বে। এই চাপটা ভৌত বিজ্ঞানে ফিজিক্সে অভিজিৎ স্যার সেখানে ফিজিক্স পড়িয়ে দেবে, সেখানে তোমরা ভালো করে দেখে নিবে। তো আমি যেটা সেটা বলেছি, যত আমরা জলের গভীরে যাব তত প্রেসার বাড়বে। ঠিক সমুদ্র তো 1 কিলোমিটার বা 100 মিটার গভীর নয়, অনেক অনেক আরো গভীর হয়। তো এরা জলের একটা নির্দিষ্ট লেয়ার অব্দি যেতে পারে যেখানে এরা খাদ্য পাবে। ধরো সাপোজ আমি যদি সমুদ্র আঁকি, এটা সমুদ্রের গভীরতা, আমার এইখানটা অব্দি সূর্যালোক পৌঁছান, এখানে খাদ্য পৌঁছান, তাহলে এরা এই জায়গা অব্দি থাকবে, এরা কখনো এই জায়গায় আসতে পারবে না। যদি আসে এরা খাদ্য পাবে না, মরে যাবে, ডুবে যাবে। তাই এরা সব সময় সাঁতার কাটে, কখনো এরা দুর্বল হয়ে পড়বে না, সারা জীবন ধরে সাঁতার কাটবে। বাট এদের পটকা আছে, এই পটকা কি করে, জলে ভাসিয়ে রাখতে সাহায্য করে। সাপোজ ধর মনে হবে এর আমি অনেক সুইমিং করেছি, এত ভালো লাগে, বিশ্রাম নেই, তখন এরা কি করবে, পটকায় বায়ু পুরে নিবে, হালকা হবে, ফলে দেহ ওজন হালকা, চুপচাপ বসে থাকবে। চলো না আমি একটু জলের উপরে যাই বা গভীরে যাই, তখন কি করবে, এই পটকাটাকে কি বায়ু ছেড়ে দিবে, তার ফলে ভারী হবে, ফলে গভীরে যাবে, মানে জলের উপর নিচ নামতে পারে। বাট এটা করতে পারে না, এ সারা জীবন সাঁতার কাটবে। বাট অস্টিকথিসের পটকা থাকে বলে এই সাঁতার কিছু সময় বন্ধ রাখে। আশা করি বুঝতে পারছিস। এবার দেখো নেক্সট আমরা আসতেছি, দেখ এবার কন্ডিকথিসে যদি আসি তো এদের পৃষ্ঠা পাখনা এক জোড়া থাকবে, বক্ষ জোড়া আছে, শনি পাখনা জোড়া হয়, বাট আমাদের এই অস্টিকথিসের বক্ষ আর শনি পাখনা জোড়া হয়। তো এবার পৌষ্টিক নালী আসি, এদের পৌষ্টিক অবসারণী ছিদ্র দিয়ে উন্মুক্ত হয় দেহটা, আর এদের পায়ু ছিদ্রের মাধ্যমে উন্মুক্ত হয়, ঠিক আছে। হৃৎপিণ্ড দুটো প্রকাশিত হয়, সবার ক্ষেত্রে সেম হয়, একটা অলিন্দ আর একটা হচ্ছে নিলয়। আর এদের রক্ত অর্থাৎ দূষিত রক্ত মিশে যায়, মানে এদের দূষিত আর বিশুদ্ধ রক্ত একই সঙ্গে মিশে যায়, তাই এদের হৃৎপিণ্ডকে বলি ভেনাস হৃৎপিণ্ড। আর কি হয়, এদের সবারই সেম হবে, এদের ক্ষেত্রে
এদের আরবিসি তে মানে লোহিত রক্ত কণিকায় কে থাকে? নিউক্লিয়াস থাকে। সব থেকে ইম্পর্টেন্ট, এর দুজনে সমান, সেটা হচ্ছে এরা শীতল রক্তযুক্ত প্রাণী। এটা আশা করে বলেছিলাম আগের ক্লাসে, না হলে একটু দেখে নিন। অর্থাৎ বাহ্যিক পরিবেশের তাপমাত্রা অনুসারে এদের তাপমাত্রা হচ্ছে পরিবর্তন হয়। কর্টিস স্নায়ু যেটা মস্তিষ্কে যোগ আছে, এদেরও ক্ষেত্রে 10 জোড়া, এদেরও 10 জোড়া। স্পর্শেন্দ্রীয় রেখা মেন কি কাজ করে? জলের তাপ, চাপ, গভীরতাকে ডিটেক্ট করতে সাহায্য করছে। রেচনাঙ্গ দুজনের ক্ষেত্রে বিজ্ঞ। বাট নিষেক যদি বলি, এরা মেনলি অন্তঃনিষেক করে, অর্থাৎ পুংগ্যামেট আর ত্রিশ্রী গ্যামেটের মিলনটা দেহের ভেতরে হয়, ঠিক আছে। আর এদের ক্ষেত্রে অস্টিকথিসের ক্ষেত্রে হয় বহির্নিষেক, অর্থাৎ দেহের বাইরে জলে হয়। বাট লাং ফিশের ক্ষেত্রে কিন্তু নিষেকটা হচ্ছে অন্তঃনিষেক প্রকৃতির। তো এক্সাম্পল যদি আসি, ডগ ফিশ যাকে হাঙর বলি আমরা, তার সায়েন্টিফিক নেম কি? স্কোলিওডন। ওকে। আরেকটা আছে ইলেকট্রিক ফিশ, শক দেয়, ইলেকট্রিক মাছ, তার নাম হচ্ছে ট্রাইগন। সরি, ট্রাইগন নয়, টর্পেডো। ইলেকট্রিক মাছ হচ্ছে টর্পেডো। আর একটা হয় স্পিরনা, এরা হচ্ছে সব কন্ডেকথিস। অস্থিথিসের অনেক আছে, লেবিও রোহিতা হয়, কত মাছ হচ্ছে যেটা আমরা আস্তে আস্তে পড়বো। লেবিও রোহিতা হয়, কাতলা কাতলা হয়, আর আছে হাইপোম্যালিকথিস মলেট্রিক্স হয়, ক্রিনিয়াস মৃগালা হয়, তারপর সাইফিনাস কার্পিও হয়, টিনোফেরিঙ্গোনিডেল্লা, এরা সব অস্টিকথিসের মধ্যে পড়ে, ঠিক আছে। চল নেক্সট আমরা আসি টেট্রাপোডা। আমরা পিসেস পড়লাম, মানে পাখনা অনুযায়ী ভাগ করলাম, ম্যাথোস্টোমাটাকে দুটো পেলাম, কন্ডেকথিস, অস্টিকথিস। এবার আমরা তার টেট্রাপোডা অনুযায়ী ভাগ করছি। তো দেখ, এবার টেট্রাপোডাকে 4টাতে ভাগ করছি, অ্যামফিবিয়া, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী। তো প্রথম বাসস্থানে যদি আসি, এরা লার্ভা অবস্থায় জলে আছে, তারপর স্থলে থাকে, তাই এদেরকে আমরা উভচর বলি, ঠিক আছে। তার মধ্যে অনেকে আছে আবার বৃক্ষবাসী, মানে তারা গাছে থাকতে পছন্দ করে, তার নাম হাইলা। ওকে। সরীসৃপ এরা মেনলি স্থলজ। আর সব থেকে মনে রাখবি, প্রথম মেরুদণ্ডী প্রাণী যে স্থলে থাকা শুরু করেছে। বাট কচ্ছপের ক্ষেত্রে আছি ও অর্ধ স্থলজ, এটা হবে কচ্ছপ। কেন? কচ্ছপ হচ্ছে সমুদ্রে আছে, তো ডিম পাড়ার সময় কোথায় আসবে? স্থলে আসবে। ডিম পারলো, ডিম থেকে বাচ্চা হলো, এবার ওই বাচ্চাটা আবার কিন্তু চলে যাবে সমুদ্রে বা জলে। ও আবার কখন আসবে? ও যখন ডিম পাড়ার সময় আসবে তখনই আসবে। তাই কে বলছি আমরা অর্ধ স্থলজ বলা হচ্ছে, ঠিক আছে। পাখি তো বুঝতে পারছিস, এরা স্থলে থাকছে, কেউ আবার জলেও থাকছে। স্তন্যপায়ী আসি, এর বাসস্থান এমন কোথা নেই, এরা আকাশে থাকছে, মানে উড়ছে, উড়তে পারে। আবার কেউ জলে আছে, আবার কেউ স্থলেও আছে, আবার কেউ গুহায়ও বসবাস করে। এর অনেক বাসস্থান আছে স্তন্যপায়ী। তো বহিঃকঙ্কালে যদি আসি, এর ক্ষেত্রে কিন্তু কোনো আঁশ থাকে না, উভচরের কোনো আঁশ থাকে না। সরীসৃপের আঁশ থাকে
সেটা হচ্ছে এপিডার্মালাস। বাট যদি কচ্ছপের ক্ষেত্রে দেখবি এটা শক্ত খোলক আছে না, আর কুমিরের ক্ষেত্রেও দেখবি শক্ত শক্ত হয় না, তো কুমিরের ক্ষেত্রে বলি স্কুটস, আর কচ্ছপের ক্ষেত্রে হয় ক্যারাপেস। ওকে, আমি এটাকে আন্ডারলাইন করি যাতে না তোরা গুলি ফেলিস। পক্ষীর ক্ষেত্রে সারা দেহ কিন্তু পালক দ্বারা আবৃত। ওকে, আর কি বলেছে, মেনলি এদের পশ্চাৎ পদ যেটা যেটা পা বলি, যেটা আমরা সেখানে আঁশ থাকে, সেম যেটা সরীসৃপের আছে সেটা এপিডার্মালাস। বাট স্তন্যপায়ীর ক্ষেত্রে অ্যাডভান্স হয়ে গেছে, এদের সারা দেহ হচ্ছে লোম দ্বারা আবৃত। শুধু কারো, এবার একটু আসি তারপর আমি বলবো, এদের দু জোড়া পা থাকে। মানে ইরেজ করে দিচ্ছি, তারপর এটা বলবো। এদের দু জোড়া পা আছে, যেটা সামনের পা মানে অগ্রপদ, সেটা হচ্ছে 4টি আঙুল থাকে, আর যেটা পেছনের পা অর্থাৎ পশ্চাৎপদ, তার 5টি আঙুল, বাট কোনো নখর থাকে না। ইন্টারেস্টিংলি পশ্চাৎপদে কিন্তু লিপ্ত পদ আছে। এই লিপ্ত পদ এদেরকে জলে সাঁতার কাটতে সাহায্য করে। ঠিক আছে, এটা সরীসৃপের ক্ষেত্রে আসি। এর আচ্ছা, একটা ইকথিওপিস, এর কিন্তু ইকথিওপিসের কিন্তু পা থাকে না। হলো, নেক্সট সরীসৃপের ক্ষেত্রে আসি। সরীসৃপের দু জোড়া পা থাকে এবং পায়ে নখর যুক্ত হয়, আর 5টি করে এদের আঙুল আছে। ঠিক আছে, তাই জন্য এদের বলা হয়। ঠিক আছে, এবার দেখ, এবং 5টি আঙুল থাকে। ঠিক আছে, বাট সাপের ক্ষেত্রে কিন্তু কোনো পা নেই, তাই সাপ হচ্ছে আপোডার মধ্যে পড়ছে। তো আমি আগে সরীসৃপ উভচটা বলছি, তারপর তো খাই পক্ষী আর স্তন্যপায়ী আসতেছি। আর কি, সরীসৃপের যে কর্টি স্নায়ু আছে জানিস তো, সরীসৃপের ক্ষেত্রে, উভচরের ক্ষেত্রে এই করটি স্নায়ু কতটা সেটা বলছি আমরা। করটি স্নায়ু হচ্ছে 10 জোড়া। দেখ, এদের 10 জোড়া করটি স্নায়ু আছে। আর কি, ঠিক আছে, তো আমি এই পোর্শনটা ইরেজ করছি, আমি উভচরটা আগে বলে দিচ্ছি। তারপর বাকিগুলো যাচ্ছি। বলেছে যদি আমি এদের হৃৎপিণ্ড আসি, তো এদের হৃৎপিণ্ড, আচ্ছা এটা ঠিক আছে, দু জোড়া পা, সাপের পা থাকে না, তো উভয়ের পরে আসছি হৃৎপিণ্ডটা। পক্ষীর ক্ষেত্রে, পক্ষীর কি হয়, অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে।
এটা উড়তে পারে, বাট অনেকের ডানা নিষ্ক্রিয়, অনেকের, সবার নয়, যারা উঠতে পারে না। যেমন কোন পাখি? উট পাখি। এদের পশ্চাৎপদ পায়ে রূপান্তর, মানে এরা হাঁটতেও পারে প্লাস উঠতেও পারে, আর পায়ে আঙুলগুলো হবে নখরযুক্ত। নেক্সট স্তন্যপায়ী রাশি। তো স্তন্যপায়ের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন, কারো হচ্ছে দু জোড়া পাও আছে, মানে অগ্রপদ পায়ে রূপান্তর, পশ্চাৎপদ হচ্ছে এদের ক্ষেত্রে পায়ে রূপান্তর। অনেকের ক্ষেত্রে অগ্রপদ, কারো হাত, মানুষের ক্ষেত্রে হাত, কারো ফ্লিপার বা কারো প্যাডেলে রূপান্তর, যা কি করে এদের সাঁতার কাটতে সাহায্য করে। মেনলি এই ফ্লিপার আর প্যাডেল যারা জলজ স্তন্যপায়ী তাদের দেখা যায়। বুঝে গেছে? এবার নেক্সট, এবার যেটা আমরা আসতেছি সেটা হচ্ছে হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ডের ক্ষেত্রে যদি বলা যায়, এদের সবই কিন্তু বদ্ধ রক্ত সংবহন, বাট এদের হৃৎপিণ্ড হচ্ছে দুটি অলিন্দ আর নিলয় হচ্ছে একটি, মানে তিন প্রকাশযুক্ত। মানে হৃৎপিণ্ড এদের ক্ষেত্রে তিন প্রকাশযুক্ত। সরীসৃপের ক্ষেত্রে দুটো অলিন্দ, এগুলো সব অলিন্দ, আর নিলয় হচ্ছে অর্ধবিভক্ত। বাট কুমিরের ক্ষেত্রে কিন্তু এটা হবে চার প্রকোষ্ঠ। মানে যদি আমরা কুমির, পক্ষী আর স্তন্যপায়ী রাশি, এদের সবার ক্ষেত্রে হৃৎপিণ্ড হচ্ছে দুটি অলিন্দ আর দুটি নিলয়, মানে চার প্রকোষ্ঠ যুক্ত হয়। ঠিক আছে? হৃৎপিণ্ড ছাড়া এদের আরবিসি তে কিন্তু কি থাকে? নিউক্লিয়াস থাকে। এদেরও আছে আরবিসি নিউক্লিয়াস, এরও আছে কি থাকে? এদেরও হচ্ছে আরবিসি তে নিউক্লিয়াস আছে। বাট স্তন্যপায়ীর ক্ষেত্রে আরবিসি তে কোনো নিউক্লিয়াস থাকে না। বাট উটের ক্ষেত্রে হচ্ছে ব্যতিক্রম, মানে উটের ক্ষেত্রে হচ্ছে নিউক্লিয়াসটা থাকে। তাহলে গেলাম আমরা হৃৎপিণ্ড আসলাম। এবার আমরা আসছি, প্রত্যেকের কিন্তু রেচনাঙ্গ হচ্ছে বৃক্ক। ওকে, এবার দেখ আমরা রেচনাঙ্গর ক্ষেত্রে আসি। সবার ক্ষেত্রে কিন্তু বৃক্ক সেম সেম এরোসিন। করোটি স্নায়ু উভচরের ক্ষেত্রে হচ্ছে 10 জোড়া, সরীসৃপে হচ্ছে 12 জোড়া। এরও হচ্ছে 12 জোড়া, আর স্তন্যপায়ীর হচ্ছে 12 জোড়া। নিষেক শ্বাস অঙ্গ আসি। এরা হচ্ছে ব্যাঙাচি অবস্থায়, মানে লার্ভা অবস্থায়
এরা হচ্ছে ফুলকার সাহায্যে শ্বাসকার্য করে। যখন পূর্ণাঙ্গ হয়ে যায় উভচর, তখন হচ্ছে ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য করে। আর হচ্ছে কি, শীতকালে এরা হচ্ছে ত্বকের সাহায্যে শ্বাসকার্য করে। সরীসৃপ স্থলজ প্রাণী, তাই এদেরও হচ্ছে ফুসফুস, পক্ষীরও ফুসফুস, আর মানুষেরও মানে স্তন্যপায়ীরও হচ্ছে ফুসফুস। এবার ইন্টারেস্টিং কি, পাখি যেহেতু আকাশে বাতাসে উঠছে, তাই এদের ফুসফুসে 9টি বায়ুথলি থাকে, যার সাহায্যে দেহ হালকা হয়। কি কাজ করে? এক, দেহ হালকা করতে সাহায্য করে, আর ওড়ার সময় বা ওড়ার জন্য অতিরিক্ত অক্সিজেনটা ক্যারি করে। তাই এদের হচ্ছে 9টি বায়ুথলি থাকে। নিষেক যদি বলা যায়, আরো এক্সট্রা ক্যারেক্টার আমি পড়াবি, শুধু মেইন পার্থক্য যেটা বলে দিচ্ছি। ব্যাং মানে উভচর বহির নিষেক সম্পন্ন করে, সরীসৃপ হচ্ছে অন্তর্নিষেক সম্পন্ন করে, এরাও অন্তর্নিষেক, আর স্তন্যপায়ী হচ্ছে অন্তর্নিষেক করে। তো লিখে দিচ্ছি অন্তর্নিষেক, আমি জাস্ট লিখেছিলাম অন্তর্নিষেক, আর এও হচ্ছে অন্তর্নিষেক সম্পন্ন করছে। ঠিক আছে। এবার যদি অপত্য যে নতুন যে সন্তানটা কেমন হয়, সেক্ষেত্রে যদি বলা যায় এদের কিন্তু লার্ভা দেখা যায়। ঠিক আছে। এরা ওভিপেরাস। ওভিপেরাস কাকে বলে? যারা ডিম পাড়ে, ডিম থেকে অপত্য বাচ্চা হচ্ছে, তাই জন্য এরা হচ্ছে ওভিপেরাস। বাট ভাইপারস না, ভাইপার সাপটি এ কিন্তু পরিণত বাচ্চা প্রসব করে, তাই ভিভিপেরাস। তাহলে ভিভিপেরাস কাকে বলে? যারা পরিণত বাচ্চা প্রসব করে। পক্ষী হচ্ছে ডিম পাড়ে, তাই ওভিপেরাস। আচ্ছা, স্তন্যপায়ীর ক্ষেত্রে প্ল্যাটিপাস নাম তোরা শুনেছিস আশা করি, ও হচ্ছে ডিম পাড়ে, তার মানে ও হচ্ছে ওভিপেরাস। আবার কেউ কেউ ভিভিপেরাস আছে, বেশিরভাগই এরা ভিভিপেরাস, আর প্ল্যাটিপাস হচ্ছে ওভিপেরাস। আরেকজন আছে ওভোভিভিপেরাস, এটা ভিভিপেরাসের মতো একই, শুধু এটা হচ্ছে অপরিণত বাচ্চা প্রসব করে বলে ওভোভিভিপেরাস বলি। এবার আমরা এক্সট্রা কিছু ক্যারেক্টার পড়ব, সে উভচর হোক বা এদের হোক। তো উভচর হচ্ছে শীতল রক্তযুক্ত প্রাণী, এটা আমরা আগে পড়েছিলাম। সরীসৃপ হচ্ছে শীতল রক্তযুক্ত প্রাণী, তাই এরা দুজনেই শীত ঘুম করে। শীত ঘুম কাকে বলে? অর্থাৎ শীতকালে এরা নিষ্ক্রিয় হয়ে যায়। বাট পক্ষী হচ্ছে উষ্ণ রক্তযুক্ত প্রাণী, আর স্তন্যপায়ী হচ্ছে উষ্ণ রক্তযুক্ত প্রাণী। উষ্ণ তো আসলে জানিস। তো এবার এক্সট্রা ক্যারেক্টার কিছু বলতেছি। সরীসৃপের ক্ষেত্রে আয়। তো সরীসৃপের ক্ষেত্রে যদি আসি, এদের সঙ্গম অঙ্গ
পুরুষদের শিশ্ন দেখা যায়। ওকে, তো সরীসৃপ দুই প্রকার হয়। আমরা যদি অ্যাম্ফিবিয়ার এক্সাম্পলটা আসি, আমি অ্যাম্ফিবিয়াটা একবারে স্টপ করে দিচ্ছি, আমরা অনেক আছে তো আমি কিছু লিখতেছি, সোনা ব্যাং আর কুনো ব্যাং, রানা টাইগ্রিনা, ঠিক আছে। একটা এক্সাম্পল হবে হাইলা আছে, গেচো ব্যাং, আর একটা আছে ইকথিওপিস আর বুফো মেলানোস টিক্সটাস। এগুলো হচ্ছে অ্যাম্ফিবিয়ার আসতে, পরে আমি স্টপ করে দিচ্ছি। সরীসৃপে আছে, সরীসৃপের দু রকম হয়। অ্যাম্ফিবিয়াটা স্টপ করে দিচ্ছি, ঠিক আছে। সরীসৃপে আসো। সরীসৃপ একটা হচ্ছে বিষধর সাপ আর একটা হচ্ছে বিষহীন সাপ। ওকে, আর একটা হচ্ছে বিষহীন সাপ। বিষহীন সাপ, তোরা বেহুলা লক্ষিণের গল্প জানিস তো, যে সেই সাপ কামড়ে দিয়েছিল লক্ষিন্দরকে, বেহুলাকে চলছে, সেই সাপটা হচ্ছে কাল নাগিনী। মজার কথা বলতে, কাল নাগিনীর কিন্তু কোনো বিষ থাকে না, মানে গল্পে আমরা ভুল পড়েছিলাম। ময়াল সাপ বা যাকে আমরা অজগর সাপ বলতেছি, ঠিক আছে, ময়াল বলছি, বাট এখানে অনেকগুলো হয়। কেউটে সাপ, চন্দ্রবড়া, এরা হচ্ছে বিষধর সাপের মধ্যে আসে। তো বিষধরকে বিষটা তিন রকমের হয়: হিমোটক্সিক, মায়োটক্সিক আর হচ্ছে নিউরোটক্সিক। এই তিন ধরনের বিষ হয়। হিমোটক্সিক বিষ বলতে, যদি আমাদের এরা মেনলি, অন্য কারো করে বুঝিয়ে দিচ্ছি, এরা আমাদের রক্ত সংবহন তন্ত্রকে অ্যাটাক করে, রক্ত সংবহন তন্ত্রকে অ্যাটাক করে। মায়োটক্সিক, এ আমাদের পেশি তন্ত্রকে অ্যাটাক করে। আর নিউরোটক্সিক হচ্ছে স্নায়ু তন্ত্রকে অ্যাটাক করে, ঠিক আছে। তো বেশিরভাগ সামুদ্রিক মাছ, সামুদ্রিক সাপ, সে হচ্ছে নিউরোটক্সিক, খুবই বিষাক্ত নিউরোটক্সিক। সামুদ্রিক সাপ হচ্ছে মায়োটক্সিক হবে। আর কেউটে হচ্ছে নিউরোটক্সিক, আর ভাইপার চন্দ্রবড়া হচ্ছে হিমোটক্সিক। তো এটা হচ্ছে বিষধর সাপের তিন রকম হয়। যদি আমরা পাখির ক্ষেত্রে আসি, পাখির কি কি হয়? উষ্ণ রক্ত হয়, পাখির সিরিংস থাকে, এই সিরিংস থাকার ফলে পাখি ডাকতে পারে, খুব ইম্পর্টেন্ট। পাখির চোয়াল, মনে রাখবে, চঞ্চুতে রূপান্তর হয়েছে, ঠিক আছে। এদের দাঁত থাকে না, যাতে এরা উড়তে পারে, দাঁত থাকে না, হালকা করার জন্য দেহকে, ঠিক আছে, দেহকে হালকা করার জন্য দাঁত থাকে না। আর এদের তো এদের চোয়াল চঞ্চুতে রূপান্তর হয়েছে। এদের গ্রাসনালী থাকে না, যেটা ক্রপে রূপান্তর হয়েছে। এবং জানিস তো, এই ক্রপে ক্রপ মিল্ক থাকে,
যে ক্রপ মিল্কটা বাচ্চাদের খাওয়ানোর কাজে ইউজ করে এরা। আর কি, তো এরা উঠছে, হালকা হতে হবে। তাই হালকা হতে হলে কি কি বৈশিষ্ট্য হয়? প্রথমত এদের অস্থিগুলো ফাঁপা হয়, যাকে বলি নিউমেটিক অস্থি, মানে অস্থিগুলো ফাঁকা হয়ে আসতেছে। আর কি হয়, এদের পিত্তথলি, মূত্রাশয় আর ডান ডিম্বাশয় মহিলাদের, আর ডান ডিম্বনালী, এগুলো এদের ক্ষেত্রে কিন্তু থাকে না, যা সাহায্যে এরা উঠতে পারে। হালকা হচ্ছে ফলে উঠতে পারার জন্য। এদের লেজের গোড়ায় তৈল গ্রন্থি আছে। ওই জন্য কি হয়, যখন এরা জলে নামে যায়, জলে ভেসে যায়, এরা জলে পালকটা মেনলি ভিজছে না, কারণ তৈল গ্রন্থি আছে বলে। আর শীতল রক্ত তো পানি বলেছি। তো পাখির দুরকম হয়, একজন উঠতে পারে, উঠতে পারে না। তার মধ্যে কে কে আসবে? পক্ষীর মধ্যে কলাম্বা লিভিয়া, প্যাসার আসবে, চড়ুই পাখি, এরা হচ্ছে পক্ষী। আর মনে রাখবি, পক্ষী নিয়ে যদি কেউ পড়ে তাকে বলি অর্নিথোলজি, মানে সে পক্ষী নিয়ে পড়ছে। তো একজন ভারতের অর্নিথোলজি, তার নাম সেলিমানি, খুব ভালো হচ্ছে অর্নিথোলজিস্ট। স্তন্যপায়ীর ক্ষেত্রে আসি। মনে রাখবি, স্তন্যপায়ীর হচ্ছে ত্বকে দুটো গ্রন্থি থাকতে হবে, এদের ঘর্ম গ্রন্থি থাকতে হবে, সিবেসিয়াস গ্রন্থি থাকতেই হবে, ঠিক আছে। আর স্তন গ্রন্থি যেটা আছে, পুরুষদের ক্ষেত্রে সেটা নিষ্ক্রিয়, মহিলাদের ক্ষেত্রে সক্রিয়। এদের ল্যারিংস থাকে, যার সাহায্যে এরা শব্দ সৃষ্টি করে। ওকে, এই যে আমাদের গলা, এই যে গলা, এখানে 7টা অস্থি থাকে। সেই অস্থি সংখ্যাটা 7টি সার্ভাইকাল অস্থি আছে। এখানে 1 2 3 4 করে মোট 7টা অস্থি হতে হবে এদের ক্ষেত্রে। আর এদের দাঁত যেটা হেটারোডন্ট প্রকৃতির, এই দাঁতের বিষয়টা আমরা পরিপাক চ্যাপ্টারে বলবো। আর কি, মধ্যচ্ছদা পেশি থাকে, এইখানটা থাকে, নিঃশ্বাস প্রশ্বাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সব থেকে এই জিনিসটা বহিঃকর্ণ বা পিনা থাকে। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। আর ল্যারিংসের সব থেকে জিনিস শব্দটা ভালো হয় কেন? কারণ এদের ক্ষেত্রে ভোকাল কর্ড থাকে, ঠিক আছে। আচ্ছা, স্তন্যপায়ী বুঝতে পেরেছিস? তো এবার আমরা স্তন্যপায়ীকে দুটি ভাগে ভাগ করছি, যেটা বলছি। স্তন্যপায়ীকে দেখ, তাহলে আমরা স্তন্যপায়ীকে দুটো ভাগে ভাগ করছি। আজকেটা শেষ করতে টাইম লাগছে না। একটা হচ্ছে উপশ্রেণী প্রোটোথেরিয়া, আর একটা থেরিয়া। তো প্রোটোথেরিয়া যেটা হয়, ওর স্তনগ্রন্থিতে স্তনবৃন্ত থাকছে না, বাট এদের স্তনবৃন্ত আছে। এরা ওভিপেরাস, মানে কি পারে? একমাত্র স্তন্যপায়ী যারা ডিম পারে, বাট এরা হচ্ছে বাচ্চা প্রসব করে, তার মানে ওদের থেকে পুরোপুরি আলাদা। এদের শুক্রাশয়দের উদরগহ্বরে অবস্থিত। যখন আর এদের ক্ষেত্রে কোথায় থাকে? শুক্রথলিতে অবস্থান করছে। কর্ণছত্র এদের ক্ষেত্রে সক্রিয়, বড় বড় আমাদের কান দেখা যাচ্ছে, গরু ক্ষেত্রে বড় কান দেখা যাচ্ছে। তো এই থেরিয়াটাকে আবার দুটো ভাগে ভাগ করি।
একটা হচ্ছে মেটাথেরিয়া, আর একটা হচ্ছে, আমি দুটো লিখো তাই এখন করে দিচ্ছি আমরা, ইউথেরিয়া। তাহলে থেরিয়া হলো কি স্তনগ্রন্থে স্তনবিন্দু আছে, তাহলে মেটাথেরিয়া ইউথেরিয়া থাকবে। বাচ্চা প্রসব করে আসি, যারা মেটাথেরিয়া তারা মেনলি হচ্ছে অপরিণত বাচ্চা প্রসব করে। তার মানে এরা হচ্ছে কি ওভোভিভিপেরাস, ওভোভিভিপেরাস। বাট এরা হচ্ছে কি পরিণত বাচ্চা প্রসব করে, অর্থাৎ এরা হচ্ছে ভিভিপেরাস। ওকে, এদের প্ল্যাসেন্টা নেই, বাট এদের মার্সুপিয়ান থলি থাকে। এই মার্সুপিয়াম, হবে এই মার্সুপিয়াম থলি তে স্তনগ্রন্থি থাকে, যেখান থেকে মেনলি দেখ এদের বাচ্চা এই ছোট হবে, মায়ের গর্ভ থেকে উঠে উঠে আসবে, উঠে এসে এটা মায়ের পকেট, ক্যাঙ্গারু ক্ষেত্রে পকেট বলা হয়, এই পকেটে ও ঢুকে গেল, এখানে স্তনগ্রন্থি আছে, ও আকারে স্তনগ্রন্থি খাবার খাবে, খেয়ে পরে হচ্ছে ও বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, উদাহরণ ক্যাঙ্গারু। এদের ক্ষেত্রে কি হয়, প্ল্যাসেন্টা থাকে, অ্যালান্টোইক প্ল্যাসেন্টা। সেই জিনিসটা কি তাই আমি এখানে দেখাচ্ছি, মানে ওরা হচ্ছে মায়ের ধরো ওম্বে হলো, তো এখানে ধরো ওরা আছে, সাপোজ এই যে নালী যেটা জরায়ুর ভিতরে থাকে এটা প্ল্যাসেন্টা, এর মাধ্যমে ভ্রূণ হচ্ছে পুষ্টি পাচ্ছে, তাই এরা হচ্ছে প্ল্যাসেন্টা হতে পারছে। আর কি গ্রীবাতে সাত্রি কশেরুকা আছে, সাত্রি কশেরুকা আছে। তাহলে মেটাথেরিয়া কি হলো, তাহলে আমি বললাম দুটো ইনফ্রাশ্রেণীতে ভাগ করছি, একটা মেটাথেরিয়া আর একটা হচ্ছে ইউথেরিয়া। মেটাথেরিয়া হচ্ছে কি এরা অপরিণত বাচ্চা প্রসব করে, তো কেন বাচ্চা ছোট হবে, অটোমেটিক সে চলে আসবে মায়ের মার্সুপিয়ান থলিতে ঢুকবে, সেখানে ওদের স্তনগ্রন্থি থাকে, খাবে, বড় হয়ে বেরাবে, উদাহরণ ক্যাঙ্গারু। বাট ইউথেরিয়ার ক্ষেত্রে কি হবে, এরা পরিণত বাচ্চা প্রসব করে, এবং তাই ভিভিপেরাস আর হচ্ছে ভিভিপেরাস প্ল্যাসেন্টা থাকে, যে প্ল্যাসেন্টার মাধ্যমে মায়ের পুষ্টি দিচ্ছে। ঠিক আছে, তো প্রাণীর শ্রেণীবিন্যাস আমরা শেষ করে ফেললাম, যেটা খুব বোরিং চ্যাপ্টার। আশা করি বোরিংটাকে আমি ইন্টারেস্টিং করার চেষ্টা করেছি। নেক্সট চ্যাপ্টার যেটা আমরা শুরু করব সেটা এর মতো বোরিং হবে না, আরো ইন্টারেস্টিং হবে, এবং আমরা আস্তে 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 সেমিস্টার 1টা শেষ করব। তো তোরা কি করবি, ওই যে যত 5টা ভিডিও হলো এটা ভালো করে পড়িস, ভালো করে পড়ার পর দেখবি, বই পড়বি এবং এমসিকিউ প্র্যাকটিস করবি, দেখবি ইজিলি একবারে যতগুলো অ্যান্সার ততগুলো অ্যান্সার দিতে পারছিস। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে দেখা হবে, নতুন চ্যাপ্টার, নতুন একটা অধ্যায়, যেখানে এর থেকে আরো মজা হবে। ঠিক আছে, গুড বাই, এবং সাবস্ক্রাইব করিস, বন্ধুদের তোরা শেয়ার করিস।